আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। গাজার তুফা এলাকায় 3টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের এক্সক্লুসিভ ভিডিও প্রকাশ করল কাসাম ব্রিগেডস। ট্যাঙ্কের ভেতরে থাকা 9 ক্রু হতাহত। উত্তর গাজার বেইত হানুনে হায়না সেনাদের বিরুদ্ধে ব্রেকিং দ্য শোর্ড অভিযান চালালো হামাস। রক্তাক্ত 3 নারী সেনাসহ 6 হায়না। ইউনিসের এক ধাক্কায় ভারতের 40,000 কোটি টাকা লোকসান, জানালেন ভারতীয় সাংবাদিক। দ্বন্দ্ব চরমে, যুদ্ধবিরোধী ইসরায়েলি জনগণ, অপরদিকে যুদ্ধ পিপাসু নেতানিয়াহু। গাজায় ইসরায়েলি সেনাদের অর্থ সহায়তা দিচ্ছে ফেসবুক। পরমাণু কর্মসূচি থেকে না সরার ঘোষণা ইরানের। ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে আমেরিকা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গাজার তুফা এলাকায় 3টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও প্রকাশ করল কাসাম ব্রিগেডস। ট্যাঙ্কের ভেতরে থাকা 9 ক্রু হতাহত। রোববার গাজা সিটির পূর্বে আল তুফা এলাকায় উপকণ্ঠে ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্ট হামাসের সশস্ত্র শাখাল কাসাম ব্রিগেডসের যোদ্ধাদের দ্বারা ইসরায়েলি যানবাহনগুলোকে লক্ষ্য করে কয়েকটি হামলার একটি এক্সক্লুসিভ ভিডিও সম্প্রচার করেছে। ভিডিওতে দেখা গেছে কাসাম যোদ্ধারা একটি সুড়ঙ্গ থেকে বের হয়ে ইয়াসিন 105 অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দিয়ে 2টি ইসরায়েলি ট্যাঙ্কে আক্রমণ করছে। এই সময় যোদ্ধাদের জ্বলে উঠল বলে চিৎকার করতে শোনা যায়, যা ইঙ্গিত দেয় যে ট্যাঙ্কগুলো সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে আগুন ধরে গেছে। এরপর তৃতীয় ইসরায়েলি ট্যাঙ্কও একটি ধ্বংসস্তূপের মাঝ থেকে লক্ষ্য করে অ্যান্টি ট্যাঙ্ক শেল নিক্ষেপ করা হয় এবং তা আঘাত হানে। এই হামলায় 3টি ট্যাঙ্কের ভেতরে থাকা 9 ক্রু হতাহত হয়েছে বলে দাবি করেছে প্রতিরোধ যোদ্ধারা। এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেডস জানিয়েছে যে তাদের যোদ্ধারা গাজা সিটির পূর্বে আল তুফা এলাকায় অনুপ্রবেশকারী একটি ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আরেকটি জটিল অ্যাম্বুশ পরিচালনা করেছে। আল কাসাম যোগ করেছে যে এই অ্যাম্বুশে ইসরায়েলি সেনাদের হতাহতের ঘটনা ঘটেছে। সংগঠনটি আরও জানায় তাদের যোদ্ধারা আল তুফা এলাকার জাবাল আল সুরানি অঞ্চলে 3টি ট্যাঙ্ক ও একটি সামরিক বুলডোজার লক্ষ্য করে হামলা চালিয়ে সেগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে। ইসরায়েলি মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়, তুফা এলাকায় অ্যাম্বুশের স্থান থেকে হেলিকপ্টারে করে আহত সৈন্যদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েলি বাহিনী সম্প্রতি সুজাইয়া ও তুফা এলাকা সহ গাজা সিটির উত্তর পূর্বাঞ্চলের সীমানায় অগ্রসর হয়েছে। উত্তর গাজার বেইত হানুনে হায়না সেনাদের বিরুদ্ধে ব্রেকিং দ্য শোর্ড অভিযান চালিয়েছে হামাস। রক্তাক্ত 3 নারী সেনা সহ 6 হায়না। টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানায়, ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্ট হামাস এর সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডস রোববার দাবি করেছে যে গাজা উপত্যকার উত্তরে বেইত হানুনে গতকাল তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একটি জটিল অ্যাম্বুশ পরিচালনা করছে। টেলিগ্রামের মাধ্যমে এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেডস জানায় তারা বেইত হানুন শহরের পূর্বে ব্রেকিং দ্য শোর্ড নামক এই অ্যাম্বুশটি পরিচালনা করে। সংগঠনটি আরও জানায় ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশন কমান্ডের একটি যানবাহনকে তারা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দিয়ে লক্ষ্যবস্তুতে পরিণত করে। এই হামলায় যুদ্ধযানটি ধ্বংস হয়ে যায়। যখন সহায়তা বাহিনী আহতদের উদ্ধার করতে আসে তখন তাদের উপর ফের অ্যান্টি পার্সোনেল বোমা নিক্ষেপ করা হয়, যার ফলে বাহিনীর সদস্যদের হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাবাহিনী গত রাতে স্বীকার করেছে যে এই অভিযানে একজন সৈন্য নিহত এবং আরও 5 জন গুরুতর আহত হয়েছে। এই জটিল হামলার বিস্তারিত বিবরণে ইসরায়েলি আর্মি রেডিও জানায়, কাসাম ব্রিগেডসের যোদ্ধারা বেইত হানুনের একটি সুড়ঙ্গ থেকে বের হয়ে প্রথমে একটি সামরিক যানবাহনকে আরপিজি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দিয়ে আক্রমণ করে, যাতে 3 জন নারী সৈন্য আহত হন। প্রাথমিক বাহিনীকে সহায়তা করতে অতিরিক্ত সেনারা এলাকা পৌঁছানোর পর একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়, যাতে আরও 1 জন সৈন্য নিহত এবং আরও 2 জন গুরুতর আহত হয়। এই ঘটনাকে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম একটি জটিল ও সুপরিকল্পিত গেরিলা আক্রমণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের অ্যাম্বুশ ফিলিস্তিনি প্রতিরোধের সামরিক কৌশলের দক্ষতারই প্রতিফলন। ভারতের উপর বাংলাদেশের সাম্প্রতিক নিষেধাজ্ঞার কারণে ভারতে প্রায় 40,000 কোটি টাকার ক্ষতি হতে পারে বলে মন্তব্য করেছেন এক ভারতীয় সাংবাদিক। এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় 11 বিলিয়ন মার্কিন ডলার।
এর মধ্যে বাংলাদেশ ভারতের কাছ থেকে আমদানি করে প্রায় $9 বিলিয়ন পণ্য, আর ভারত বাংলাদেশ থেকে আমদানি করে মাত্র $1.8 বিলিয়ন পণ্য। তিনি আরো বলেন, চলতি এপ্রিল মাসের 8 তারিখ তৃতীয় দেশের মাধ্যমে জলপথে রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে মোদী সরকার, কিন্তু আত্মবিশ্বাসী ইউনূস সরকার স্থলপথে একাধিক ভারতীয় পণ্যের উপর পাল্টা নিষেধাজ্ঞা জারি করে, যা হতবাক করে দেয় ভারতীয় ব্যবসায়ী মহলকে। ভারতীয় সাংবাদিক উল্লেখ করেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতে ব্যবহৃত প্রায় 90% সুতো ভারত থেকে আমদানি করা হতো। এছাড়াও ভারত থেকে বাংলাদেশে আসতো ইলেকট্রনিক পণ্য, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, আলু, দুধ, পাউডার মিল্ক, টেলিভিশনের যন্ত্রাংশ, বাইসাইকেল ও মোটরসাইকেলের যন্ত্রাংশ, মার্বেল, টাইলস, সিরামিক ও তামাকজাত পণ্য। এসব পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সরকার, যার ফলে ভারতের বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে তিনি প্রশ্ন তুলছেন, এত গুরুত্বপূর্ণ একটি বিষয় ভারতীয় গণমাধ্যমে কেন প্রকাশ করা হচ্ছে না? তার মতে, বিষয়টি সামনে এলে মোদী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচক্ষণতা তুলে ধরতে তিনি বলেন, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি টাইম ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের শীর্ষ 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় লিডারশিপ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। এছাড়াও অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? অর্থাৎ ভারতীয় মিডিয়া ডক্টর ইউনূসের বিচক্ষণতা স্বীকার না করলেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এদিকে দ্বন্দ্ব চরমে, যুদ্ধবিরোধী ইসরায়েলি জনগণ, অপরদিকে যুদ্ধপিপাসী নেতানিয়াহু। গাজায় ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত মাটি, ধ্বংসস্তূপে পরিণত জনপদ, সব দেখেও যুদ্ধ থামানোর পথে হাঁটছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির প্রায় 70% মানুষ যুদ্ধবিরোধী অবস্থান নিলেও নেতানিয়াহু বলেছেন, গাজায় হামলা চালানো ছাড়া ইসরায়েলের সামনে আর কোনো পথ খোলা নেই। শনিবার বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানায়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার ভিডিও বক্তৃতায় বলেন, বিজয় না আসা পর্যন্ত যুদ্ধ চলবে। তিনি আরো জানান, প্রতিবেশী ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র না পায় তা নিশ্চিত করতেও তিনি দৃঢ় প্রতিজ্ঞ। প্রসঙ্গত 2023 সালের অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল। 18 মাসের বেশি সময় ধরে চলা এই বর্বরতায় এখন পর্যন্ত 51,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। নেতানিয়াহু বলেন, হামাস যদি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে গাজায় বোমা বর্ষণই হবে উপায়। ইসরায়েলের প্রস্তাবে বলা হয়েছিল গাজা যেন অস্ত্রমুক্ত হয়, তবে স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দেওয়া হয়নি। এই প্রস্তাব মানতে অস্বীকৃতি জানায় হামাস। ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, যদি আমরা হামাসের দাবি মেনে নেই তাহলে আমাদের বীর সেনাদের আত্মত্যাগ বৃথা যাবে। এর পাশাপাশি তিনি ইরানের পরমাণু প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। শনিবারে রোমে এই বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এক বৈঠক হয়। নেতানিয়াহু বলেন, আমি প্রতিজ্ঞা করছি ইরান যেন কখনোই পরমাণু অস্ত্র না পায়। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে আগের 48 ঘন্টায় ইসরায়েলের হামলায় 90 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। রাতেই আরো 15 জন নিহত হন, যাদের মধ্যে 11 জন খান ইউনিসে ও 4 জন রাফায়। নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছেন। বিশেষ করে মুয়াসি এলাকায় হামলায় অনেক প্রাণ হারিয়েছেন, যেখানে ইসরায়েল আগেই নিরাপদ অঞ্চল ঘোষণা করেছিল। এই পরিস্থিতির মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার উত্তর গাজায় তাদের এক সেনা সদস্য নিহত হয়েছেন। যুদ্ধবিরতির পর প্রথম কোনো সেনার মৃত্যুর ঘটনা এটি। এই অঞ্চলে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডস হামলার দায় স্বীকার করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরায়েলের অর্ধেক কর্মকাণ্ডকে ঘিরে নতুন বিতর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে উঠে এসেছে, ফেসবুকে একাধিক যেমন পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতির আবাসন বিক্রির বিজ্ঞাপন প্রচার হচ্ছে, তেমনি গাজায় মোতায়েন সেনাদের জন্য অর্থ সহায়তা সংগ্রহের আহ্বান জানানো বিজ্ঞাপনও প্রকাশ পেয়েছে। প্রতিবেদন অনুযায়ী এসব বিজ্ঞাপনের বেশিরভাগই ছিল উগ্র ডানপন্থী জায়নবাদী গোষ্ঠী ও রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের। মোট শতাধিক বিজ্ঞাপনের মধ্যে অন্তত 50টি সরাসরি ইসরায়েলি সেনাবাহিনীর সহায়তার অর্থ সংগ্রহের লক্ষ্যে
লক্ষ্যে প্রচার করা হয়। আর প্রায় একই সংখ্যক বিজ্ঞাপন ছিল পশ্চিম তীরে দখলদারিত্ব বৈধ করার চেষ্টায় পরিচালিত বসতি প্রকল্পের পক্ষে। বিশ্লেষকরা বলছেন, এমন বিজ্ঞাপন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। পশ্চিম তীরের রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রামাত আদেরেত ও গাবাই রিয়েল এস্টেট এসব বিজ্ঞাপন চালায়। তাদের প্রকল্পগুলো দখলকৃত ভূখণ্ডে গড়ে উঠেছে, যেগুলো আন্তর্জাতিকভাবে অবৈধ হিসেবে বিবেচিত। সবচেয়ে বিতর্কিত বিজ্ঞাপনগুলোর মধ্যে ছিল রেগাভিম নামক একটি ডানপন্থী প্রতিষ্ঠানের প্রচারণা সমূহ। এসব বিজ্ঞাপনে ফিলিস্তিনি স্কুল ধ্বংসের প্রশংসা এবং অবকাঠামো গুড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। এমনকি একটি বিজ্ঞাপনে ওয়াটার পার্ক ভাঙার দাবি জানিয়ে বলা হয়, আমাদের টাকার ফুর্তি করছে ফিলিস্তিনিরা। এমন বৈষম্যমূলক বার্তার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। ব্রিটিশ সংসদ সদস্য ব্রায়ান লেসম্যান অভিযোগ করেন, ফেসবুক আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে হয়ে উঠেছে। মেটা কর্তৃপক্ষ এই বিষয়ে প্রতিক্রিয়ায় বলেছে, এটি স্বয়ংক্রিয় পদ্ধতির ত্রুটি। তবে ডিজিটাল নীতি নির্ধারক ও গবেষক বলছেন, এসব বিজ্ঞাপন সাধারণ বিজ্ঞাপনের ছদ্মবেশী নীতিমালার ফাঁক গলে চলে এসেছে। ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, বিষয়টি যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনায় একটি লাল রেখা। ঘারিবাবাদি রবিবার ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের এক সভায় এই মন্তব্য করেন, যেখানে তিনি আগের দিন ইটালির রোমে অনুষ্ঠিত তেহরান ওয়াশিংটন দ্বিতীয় দফায় পরোক্ষ আলোচনা সম্পর্কে আইন প্রণেতাদের অবহিত করেন। কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, তিনি আলোচনার বিষয়বস্তু বিস্তারিত বর্ণনা করার জন্য অধিবেশনে উপস্থিত ছিলেন। বৈঠকে তিনি জানিয়েছেন, ইরান আবারও জোর দিয়ে বলেছে যে ইসলামী প্রজাতন্ত্র পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে না এবং দেশের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ। তিনি আরও বলেন, আলোচনায় অন্যতম প্রধান বিষয় ছিল মার্কিন কংগ্রেস কর্তৃক জারি করা নিষেধাজ্ঞা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক স্বাক্ষরিত নির্বাহী আদেশ সহ নিষেধাজ্ঞাগুলো সম্পূর্ণ প্রত্যাহার করা। তিনি জানান, নিষেধাজ্ঞা অপসারণ অবশ্যই পুঙ্খানুপুঙ্খানু এবং কার্যকর হতে হবে, কেবল প্রতীকী ইঙ্গিত হিসেবে কাজ না করে ইরানি জাতির জন্য বাস্তব অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করবে সেই নিশ্চয়তা দিতে হবে। রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। চলমান ইউক্রেন যুদ্ধের অবসানে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত নতুন কাঠামোর অংশ হিসেবে এই স্বীকৃতি দেওয়া হতে পারে বলে সিএনএনকে জানিয়েছে বিষয়টির সঙ্গে যুক্ত একটি সূত্র। 2014 সালে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় অঞ্চল ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া এবং সেখান থেকেই দুই দেশের মধ্যে টানাপোড়েনের শুরু। এরপর 2022 সালে মাত্রায় আক্রমণের মাধ্যমে রাশিয়া ইউক্রেনের আরও 4টি অঞ্চল, পূর্বাঞ্চলের দোনেৎস্ক ও লুহান্স্ক এবং দক্ষিণের খেরসন এবং জাপোরিঝিয়া আংশিকভাবে দখল করে। ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাবের বিষয়ে ইউক্রেন এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে ধারণা করা হচ্ছে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার মতো প্রস্তাব কিয়েভ গ্রহণ করবে না। চলতি বছরের মার্চ মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, কোনো দখলকৃত ভূখণ্ডকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া তাদের জন্য লাল রেখা। তিনি বলেন, এই ভূখণ্ডগুলোর বিষয়টি সম্ভবত শান্তি আলোচনায় সবচেয়ে সংবেদনশীল ও কঠিন ইস্যুগুলোর একটি। আমাদের জন্য এটি একটি স্পষ্ট সীমারেখা। দখল করা ইউক্রেনীয় অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে আমরা স্বীকৃতি দেব না। সিএনএনকে দেওয়া সূত্রের ভাষ্য অনুযায়ী, যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত কাঠামোতে যুদ্ধক্ষেত্রের বর্তমান সীমারেখা ধরে একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়টিও রয়েছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। গাজার তুফা এলাকায় 3টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের এক্সক্লুসিভ ভিডিও প্রকাশ করল কাসাম ব্রিগেডস। ট্যাঙ্কের ভেতরে থাকা 9 ক্রু হতাহত। উত্তর গাজার বেইত হানুনে হায়না সেনাদের বিরুদ্ধে ব্রেকিং দ্য শোর্ড অভিযান চালালো হামাস। রক্তাক্ত 3 নারী সেনাসহ 6 হায়না। ইউনুসের এক ধাক্কায় ভারতের 40,000 কোটি টাকা লোকসান, জানালেন ভারতীয় সাংবাদিক। দ্বন্দ্ব চরমে, যুদ্ধবিরোধী ইসরায়েলি জনগণ, অপরদিকে যুদ্ধ পিপাসু নেতানিয়াহু। গাজায় ইসরায়েলি সেনাদের অর্থ সহায়তা দিচ্ছে ফেসবুক। পরমাণু কর্মসূচি থেকে না সরার ঘোষণা ইরানের। ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে আমেরিকা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।